পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 137তম জন্ম মহোৎসব ও মাথাভাঙা সৎসঙ্গ কেন্দ্র মন্দিরের রজত জয়ন্তী উদযাপন চলছে মাথাভাঙা বিটি মাঠ প্রাঙ্গণে। প্র্যাকটিক্যালি ভাঙাহাটের মতো অবস্থা, আবার সবাইকে একসাথে করতে হবে। তবে সবচেয়ে শক্তি আমরা দেখলাম প্রার্থনার যে শক্তি, এই শক্তির মধ্যে কোনো জায়গায় আমরা পাচ্ছি না। সবাই প্রার্থনার সঙ্গে কনসেন্ট্রেট ছিল। সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের এই মহতী কার্যক্রম জন্ম মহোৎসব অনুষ্ঠিত হয়ে চলছে। এইমাত্র শেষ হলো সন্ধ্যায় বিনতি প্রার্থনা। সকাল 10:30 থেকে ভান্ডারায় প্রসাদ বিতরণ চলছে। প্রসাদ বিতরণের জন্য সমস্ত ভক্তেরা এবং মায়েরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি দ্য গ্রেট সনাতন টিভির পর্দায়। দ্য গ্রেট সনাতন টিভির পর্দায় আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মাথাভাঙা বিটি মাঠ প্রাঙ্গণে পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 137তম জন্ম মহোৎসব এবং মাথাভাঙা সৎসঙ্গ কেন্দ্র মন্দিরের রজত জয়ন্তী উৎসব। দেখলেন ওই মানুষটা সোজা সমুদ্রের দিকে চলে গেছে। একটা টিলা আছে, সেই টিলার উপরে উঠে তিনি বসে গেলেন, সমস্ত চাদর মুড়ি দিয়ে তিনি বসে গেলেন। ভোর 3টে 3:30 প্রার্থনা শেষে পরে এসে ইষ্ট প্রসঙ্গ করছেন অনুষ্ঠান মঞ্চে বাপিদার। তারপরে সুস্থানী হল ডক্টর শিশির রায়। ছোট গল্পটা কেন বললাম, চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার সে সুস্থানী নেবে না, কিন্তু একজন কর্মীর জীবন দেখলো যে কেমন করে ঈশ্বরের সেবা করে এবং ব্যক্তিগত জীবনের সাধনা কেমন। কদিন আগে আসামের কাজুদার আলোচনা শুনছিলাম। শ্রী দাদা কাজুদাকে বলছেন, এই নাম ধ্যান কতক্ষণ করিস? প্রত্যেক দিন করিস? তাহলে আজকে দাদা আধা ঘন্টা থেকে 45 মিনিট করি, কিন্তু প্রত্যেক দিন ঠিক ঠিক হয় না। আচ্ছা, যেদিন দীক্ষা দিস সেদিন কি ঠিক ঠিক নাম ধ্যান করিস? তাহলে আজকে দাদা সব দিন হয়ে ওঠে না। তাহলে শোন, তুই যদি নাম ধ্যান করে নাম ধ্যান না করে যদি দীক্ষা দিস, তাহলে ওই দীক্ষার লোকগুলো কিন্তু যারা দীক্ষা দিচ্ছে তারাও কিন্তু নাম ধ্যান করবে না। এই যে ছোট ছোট তুকগুলো, অর্থাৎ আমরা যখন যাজন করতে যাব, মুখের যাজন কিন্তু আলটিমেট যাজন একটা বটে, কিন্তু আমাদের আচরণগত যে যাজনটা, এইটা কিন্তু প্রচণ্ড ইম্পর্ট্যান্ট হয়ে পড়েছে। আমরা এই কজন মানুষ ঠাকুরের এখানে আসছি, আমাদের জন্য কিন্তু দেখছে অনেক মানুষ, কিন্তু আমাদের অবজার্ভ করছে যে আমাদের আচরণ, আমাদের বাক্য ব্যবহার সবটা কিন্তু আমাদের অবজার্ভ করছে। এই অবজারভেশনের উপরে পরবর্তী কিন্তু সৎসঙ্গের ভবিষ্যৎ দাঁড়িয়ে থাকে। তাই এই যাজন কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। নিজেদের ব্যক্তিগত চরিত্র ডেভেলপ করা প্রচণ্ড ইম্পর্টেন্ট। আমি এই জলপাইগুড়িতে প্রায় আমার 21 বছর হলো। তার আগে আমি বাঁকুড়াতে হেলথ সার্ভিসে চাকরি করতাম। বাঁকুড়া যখন চাকরি করি তখন আমার প্রায় প্রত্যেকটা দিন পুলিশ কেস হতো এবং আমি সাক্ষী দিতে যেতাম, কোর্টে সাক্ষী দিতাম। এতটা ফাইল হলো, প্রায় 15 দিন আমি কোর্টে পড়ে থাকতাম সাক্ষীর জন্য। আমি যখন জলপাইগুড়িতে এলাম তখন ভাবলাম যে ঠাকুরের বইপত্র একটু পড়া যাক, দেখি ঠাকুর এখানে কি বলছেন, আর কেমন করে আমাকে নিত্য ট্রিটমেন্ট বাদ দিয়ে কোর্টে পড়ে থাকতে না হয়, সেটার জন্য কেমন করে কি করা যায়।
স্বামী স্ত্রী আসলো, পেশেন্ট আসলো মারপিট করে, যে এখানে চোখের কাছে ঘুষি মারলো, ডাক্তারবাবু সাংঘাতিকভাবে লিখে দিতে হবে। এ না লিখে দিলে এর শাস্তি হওয়া দরকার। আর হ্যাঁ, ঠিক কথা, লিখে দিতে হবে। ইমিডিয়েট রাগ, মার খেয়েছে, আর তুই ভর্তি হও, ভর্তি হওয়ার পরে খুব ভালো করে লিখে দেবো। ভর্তি হলো, ট্রিটমেন্ট শুরু হলো, লেখা আর হয় না। এত ছুটি দিয়ে দিন, দাঁড়াও দাঁড়াও, তোমার পরীক্ষা নিরীক্ষা করতে হবে, লিখতে হবে তো ভালো করে, স্ক্যান করতে হবে, আবার 2 দিন টাইম। 4 দিনের দিন সেই পেশেন্টের রাগ কমে গেছে। হ্যাঁ না, তারপর কি বলছেন, বলে আমাকে ছুটি দিয়ে দিন। আরে তাহলে এক কাজ করো, যে লোকটা তোমাকে মেরেছে বা মারপিট করেছো তাকে তুমি নিয়ে এসো। তাকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পর দুজনকে বসা হলো। বসতে বসতে তারপরে সেই ঠাকুর বলছেন না, আমাদের সমস্ত মানব জীবনের আলটিমেট উদ্দেশ্য হচ্ছে মিলন। মিলন মানে স্বর্গ। এই স্বর্গ ঠাকুর চাইছেন। তো সেই যাজন করতে 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 তাদের যখন একটা মিলন ক্ষেত্র তৈরি হলো, তারা দুজন সেই ডিসচার্জ সার্টিফিকেটে সই করে গেল, আমরা মামলা করব না। আমি লাস্ট 20 বছরে এই কর্ম প্রক্রিয়া করে, এখানে যারা লয়ার আছেন তারা কিছু মনে দুঃখ পাবেন না, এই 20 বছরের মধ্যে আমি একবার কোচবিহারে মাত্র 1 দিনের জন্য গেছিলাম, তাও আমাকে ভুলভাবে ডাকা হয়েছিল। আমি জলপাইগুড়িতে মাত্র 1 দিনের জন্য গেছি। দেখুন, শুধু ঠাকুরকে অ্যাপ্লাই করলাম। এই নিজের জীবনে এই যাজনের কথা অরূপ আস্তে আস্তে বলছিল যে আপনি একটা প্রসঙ্গ তোলেন, যেটা যাজন কেমন করে করতে হয়। এই টপিক্সের কথা আমার অরূপ ভাই বলছিল। তো আমাদের জীবনের এরকম প্রত্যেকটা জিনিস, সেদিনকে একটা জায়গায় ভোটপট্টিতে দীক্ষা দিতে গেছি। দীক্ষার আসনে বসে সমস্ত বাড়ির লোক দীক্ষা নিল। আরেকজন মানুষ আছেন যিনি বাড়ির মালিক, তিনি দীক্ষা নেবেন না, কদিন পরে নেবেন। তারপরে দীক্ষার পরে ওই মালিককে নিয়ে বসা হলো। মালিকের বক্তব্য হচ্ছে, 1 মাস আগে আপনার চেম্বারে গেছিলাম, সকালবেলা যখন গেছি দেখছি আপনি মোবাইলে অনলাইন ইষ্টপ্রসঙ্গ করছেন। তো ইষ্টপ্রসঙ্গ আধা ঘন্টা শোনার পর আমার মনে হলো যে এখানে ঠাকুরের দীক্ষা নেওয়া লাগে। তাই আমি এসে পরিবারকে সবাইকে বললাম যে তোমরা দীক্ষা নাও। তাহলে আপনার ক্ষেত্রে, তাহলে আমার একটু অসুবিধা আছে, আমি কদিন পরে নেব। হয়তো সে একটু কোনো নেশাগ্রস্ত হতে পারে, কোনো কিছু হতে পারে, পরে কদিন পরে নেবে। তাহলে দেখুন আমাদের দিকে কেমন করে কিন্তু মানুষ অবজার্ভ করছে, যে আমাদের আচার আচরণ ব্যবহার সবটাই কিন্তু অবজার্ভ করছে। এবারে আচার্যদেব যে ঘুরতে বেরিয়েছেন, তার যে কথাগুলো, তার যে আচরণগুলো, এটা কিন্তু প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় আমাদের এই কথাগুলো কিন্তু একবার শুনলে হবে না, এর ভিতরে কিন্তু মর্মার্থ আছে। তিনি একটা এক্সাম্পল ক্রিয়েট করেছেন, নিজের জীবনের ঘটনা তিনি বলছেন। ট্রেনে আসছেন, ট্রেনে আসতে গিয়ে এক জায়গায় শুনেছেন, গুরু ভাইয়ের এখন গুরু ভাই শুনেছেন যে আচার্যদেব এই স্টেশনের কাছাকাছি দিয়ে যাবেন আর ওইখানে ট্রেনটা থামবেন। তা গুরু ভাইরা গেছেন তারা তাকে দর্শন করতে, তার জন্য ভোগ নিয়ে গেছেন। এবং ভোগটা হচ্ছে ভাতের ভোগ। তারা জানেন না আচার্যদেব কী ভোগ খান। তো আচার্যদেব বলছেন, ওই যারা পার্শ্বদ যারা ছিল বলছেন, এই ভোগটা নিয়ে নে, রেখে দে। তারপর ট্রেন ছেড়ে দিল। বলছেন, শোন, এর পরের যে স্টেশন আসবে না, ওই স্টেশনে তোরা নামবি, ট্রেনটা মিনিট 10 থামবে, ওখানে গিয়ে দেখবি 2জন মানুষ অভুক্ত আছে, তাদেরকে তোরা দিয়ে আসবি। এবার খানিকক্ষণ পর ট্রেন থেমেছে, 2জন নামলো। নামার পরে সেই প্যাকেট নিয়ে তারা যাচ্ছে, কোথাও খুঁজে পাচ্ছে না। আবার ফিরে এসে বলছেন, কোথায় দাদা, আমি তো পেলাম না। বলছে, শোন, ওই যে ঝোপঝাড় দেখছিস না, দূরে ঝোপঝাড়, অন্ধকার আছে, ওইখানে 2জন ব্যক্তি বসে আছে, দেখ, তারা 2 দিন ধরে প্রায় না খেয়ে বসে আছে, তোরা যা ওখানে দিয়ে আয়। তারপরে তারা সেখানে গেল। তারা সেই প্রসাদটা পাওয়ার পরে বলছেন, আমার আচার্যদেব পাঠিয়েছেন, যে মুহূর্তে শুনেছেন, বলছে, দাদা আমরা 2 দিন না খেয়ে আছি, ট্রেন বন্ধ ছিল বলে। আচার্যদেব গল্পটা বলে বলছেন, আমাদের নিজের জীবন থেকে আমরা তো স্বাচ্ছন্দ্যে থাকার চেষ্টাই আমরা নর্মালভাবে করছি। এই জীবন থেকে একটা সময় একটু বের করতে হবে, একটু কষ্ট করে একটা জিনিস এইরকমভাবে সেবা করার দিকে